নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে এই রবিবার সরিয়ে সকালে আপনাকে স্বাগত জানাবো। একই সঙ্গে আজ শুভ রথযাত্রা, শুভ হোক মসৃণ হোক আপনার জীবনযাত্রা, এই শুভকামনা রইল। সব থেকে বড় যে খবরের দিকে নজর দেব সেটা হচ্ছে যে কলকাতা লিগের দিকে যদি আমরা তাকাই, সেখানে দেখতে পারবো ইস্টবেঙ্গল ছাড়া বাকি দুই প্রধান কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। টানা দুটো ম্যাচে মোহনবাগান জয়ের মুখ দেখেনি এবং মোহামেডান স্পোর্টিং তো শেষ ম্যাচে হেরেই বসে আছে। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে প্রথম ম্যাচে দুর্দান্ত শুরু করেছে ইস্টবেঙ্গল, 7-1 গোলে বিধ্বস্ত করেছে টালিগঞ্জ চট্টগ্রামীকে। আজ দ্বিতীয় ম্যাচে বিকেল 3টের সময় ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। শক্তির নিরেখে ইস্টবেঙ্গল জুনিয়র দল নামালেও জর্জ টেলিগ্রাফের থেকে ধারে ভারে ইস্টবেঙ্গল ক্লাব অনেকটা এগিয়ে থেকেই শুরু করবে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে গত ম্যাচটি ব্যারাকপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে, অর্থাৎ নিজেদের মাঠে এই মরশুমে প্রথমবার কলকাতার লিগ খেলার সুযোগ পাচ্ছে ইস্টবেঙ্গলের জুনিয়র ফুটবলাররা। জি 24 ঘন্টা চ্যানেলে এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে। প্রশ্ন হচ্ছে যে কোচ বিনো জর্জ কি ভাবছেন? মোটামুটি উইনিং কম্বিনেশন, অর্থাৎ গত ম্যাচের দলটাকে তিনি ভাঙতে চাইছেন না, ধরে রাখতে চাইছেন। তবুও তার মধ্যে যে প্রশ্নটা সব থেকে বড় করে আসছে, ইস্টবেঙ্গল ক্লাবের দুই প্রাক্তনী যারা ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে বহু ম্যাচ খেলেছেন, তারা ফিরে গিয়েছিলেন অন্য দলে, আবার এসেছেন এ মরশুমে। শর্ত একটাই, সিএফএল খেলে নিজেদেরকে প্রমাণ করতে হবে। আমি বলছি সার্থক গোলুই এবং অবশ্যই হীরা মণ্ডলের কথা। প্রথম ম্যাচে তাদেরকে মাঠে দেখা যায়নি, গতকাল আইএফএ অফিসে তাদের নাম নথিভুক্ত হয়েছে এবং আশা করা যায় বহুদিন পরে একসাথে অন্তত ইস্টবেঙ্গল জার্সি গায়ে রক্ষণ ভাগে দেখা যেতে পারে সার্থক গোলুই এবং হীরা মণ্ডল জুটিকে। এর পাশাপাশি রক্ষণ ভাগ নিয়ে যখন কথা বলছি, তখন আরেকটা কথাও বলতে হয় যে এই মুহূর্তে মান যাই হোক না কেন, ইস্টবেঙ্গল রক্ষণ ভাগে কিন্তু সেন্ট্রাল ডিফেন্স ছেড়ে দিলে পরে বাকি জায়গাগুলোতে কিন্তু অনেকগুলো ফুটবলার এসে গেছে ইতিমধ্যেই। শোনা যাচ্ছে রক্ষণ ভাগকে আরো মজবুত করতে প্রয়োজনে ইস্টবেঙ্গল কিন্তু আরো 2-1 ফুটবলারকে নিলেও নিতে পারে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু, প্রণয় রায়ের নামটা কিন্তু ভীষণভাবে গত কয়েকদিন আপনারা সমাজ মাধ্যমে দেখছেন যে প্রণয় রায় ইস্টবেঙ্গল ক্লাবে আসতে পারে, বিশেষ করে যখন মাঝমাঠের ইস্টবেঙ্গলের ফুটবলার মোবাসির রহমানকে ইতিমধ্যে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে এবং শোনা গিয়েছিল তিনি চেন্নাইতে যাবেন, কিন্তু না, শেষ পর্যন্ত তিনি গেছেন জামশেদপুর এফসিতে। এবং 31 বছর বয়সী, মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হলেও সেন্ট্রাল ডিফেন্সেও তিনি কাজ চালিয়ে দিতে পারেন। প্রাক্তন জাতীয় দলের এই তারকা, মার্কেট ভ্যালু এই মুহূর্তে 60 লক্ষ। 31 মে তার সাথে জামশেদপুরের চুক্তিও শেষ হয়ে গিয়েছে। এই মুহূর্তে তিনি ফ্রি ফুটবলার। অনেকে বলছেন যে তার সঙ্গে একটা সোয়াইপ ডিল ইস্টবেঙ্গল করলেও করতে পারে। এখনো পর্যন্ত এরকম কোন সোয়াইপ ডিলের কথা যদিও শোনা যায়নি অফিসিয়ালি, তবে প্রণয় রায়ের সঙ্গে একটা প্রাথমিক স্তরে ইস্টবেঙ্গল ক্লাবের যে যোগাযোগ হয়েছে সেই কথাটার কিন্তু যথেষ্ট পরিমাণে সত্যতা আছে। সত্যি কথা বলতে গেলে এই প্রণয় রায় সম্পর্কে, আজকের প্রণয় রায় সম্পর্কে, মাফ করবেন আমি বারবার করে প্রণয় রায় কথাটা বলে ফেলছি, আমি প্রণয় হালদারের কথা বলছি আর কি, মাফ করবেন, দুঃখিত আমি। প্রণয়ের কথা বলতে গেলে যেটা সব থেকে বড় হয়ে আসে যে তিনিও কিন্তু এই সার্থক গোলুই হীরা মণ্ডলের স্তরে আজকে এসেছেন। গত মরশুমে খুব বেশি গেম টাইম পাননি, আসলে দীর্ঘদিন ফুটবল সার্কিটে আছেন, একেবারে ফুটবলার জীবনের কি বলবো সায়াহ্ন বলুন অপরাহ্নে বলুন সেখানে পৌঁছে গেছে। তাকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কতটা উপকৃত হবে, বিশেষ করে মোবাসিরের মতো ফুটবলার যার ইন্ডিয়ান সুপার লিগ খেলার একটা অনেক অভিজ্ঞতা ছিল, এ ধরনের ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব কেন ছেড়ে দিল এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং শোনা যাচ্ছে উপযুক্ত বিকল্প ইস্টবেঙ্গল ক্লাব আনবে। যদি আনতে পারে তো ভালো, তা না হলে কিন্তু গোটা মরশুম জুড়ে দলকেও যেরকম ভুগতে হবে, তেমনি প্রশ্নটা কিন্তু সদস্য সমর্থকদের দিক থেকে বারবার উঠে আসবে যে মাঝমাঠ মোবাসির রহমানকে কেন ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, আমরা জানি যে ইস্টবেঙ্গলের মাঝমাঠটা কিন্তু এখনো পর্যন্ত শক্তিশালী হয়নি। প্রথম একাদশের 4 জন নির্ভরযোগ্য ফুটবলারকে বাদ দিলে যদি রিজার্ভের দিকে তাকানো যায়, সেক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাবে সেটা হচ্ছে খুব একটা ভালো অবস্থায় নেই। বিশেষ করে মাঝমাঠই হচ্ছে একটা দলের মূল জায়গা
সেই জায়গার জন্য গত মরশুমেও কিন্তু ইস্টবেঙ্গল ঝাড় খেয়েছিল। এ কারণেই খেয়েছিল যে সল ক্রেসপো বা সৌভিক চক্রবর্তীর মধ্যে কোনো একজন বা দুজনই যখন আইএসএল এর দ্বিতীয় পর্বে সব থেকে প্রকট হয়েছে এটা যে এই দুই ফুটবলারের অনুপস্থিতি ইস্টবেঙ্গল মাঝমাঠ বলে আর কিচ্ছু ছিল না। সেই বেহাল অবস্থার জন্যই কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল নকআউট পর্বে যেতে পারেনি ইন্ডিয়ান সুপার লিগে। আশা করা যায় অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এবং খুব দ্রুত অনেকগুলো নামই ভাসছে। সুনির্দিষ্টভাবে কোনো নাম এখন অব্দি বলা সম্ভব নয়। ইস্টবেঙ্গল ক্লাব ঠিকঠাকই উপযুক্ত ফুটবলারকে নিয়ে নিতে পারবে। এরই মধ্যে যে খবরটা দিয়েছিলাম একটা খবর আপনাদেরকে বলা উচিত, সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের 3 বিদেশি, সেই 3 বিদেশি কবে নাগাদ আসবে। দিন দুয়েক আগের ভিডিওতে জানিয়েছিলাম যে তারা ভিসা সমস্যায় রয়েছে। ইস্টবেঙ্গল কর্মকর্তারাও তৎপর হচ্ছেন বিভিন্ন ব্যক্তিগত কানেকশনকে কাজে লাগিয়ে খুব দ্রুত যদি তাদের ভিসা সমস্যাটা মেটানো যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 3জন ফুটবলারের আশা এখনো বাকি রয়েছে, 3টে ফুটবলার 3টে দেশের ফুটবলার, একজন ফরাসি, একজন গ্রিক, একজন আমাদের এশিয়া মহাদেশেরই মধ্যপ্রাচ্যের সেই হিজাজি মাহের জিয়াডেন। 3টে দেশের ভিসা সমস্যার সমাধান করে এই 3 ফুটবলারকে খুব দ্রুত আনার ব্যাপারে পদক্ষেপ নিলেও সে বিষয়টা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বলেই কোচ কার্লোস কুবার্তাত অন্তত প্রাথমিকভাবে একটা ধারণা করে নিয়েছেন যে ডুরান্ডের শুরুতে এই ফুটবলারদেরকে তিনি পাবেন না। এরকম একটা মানসিক প্রস্তুতি নিয়েই তিনি কিন্তু তার দলকে রীতিমতো অনুশীলন করাচ্ছেন। খুব বেশি সংখ্যক ফুটবলার এখনো পর্যন্ত আসেনি, তবে আগামীকাল থেকে শুরু হওয়া সপ্তাহে কিন্তু ফুটবলারের সংখ্যা বাড়বে এবং পুরোদমে অনুশীলন শুরু হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।